দিনের বেলা এসেছিল আমার ঘরে, বলেছিল একটি পাশে রইব পড়ে, বলেছিল দেবতা সেবায় আমরা হব তোমার সহায়, যা কিছু প্রায় প্রসাদ লব পুজোর পরে। এমনি করে দরিদ্র ক্ষীণ মলিন বেশে সংকোচেতে একটি কোণে রইল এসে। রাতে দেখি প্রবল হয়ে পশে আমার দেবালয়ে, মলিন হাতে পূজার বলি হরণ করে। তারা দিনের বেলা এসেছিল আমার ঘরে, বলেছিল একটি পাশে রইব পড়ে। শুরু করব আমার কথা, আপনাদের সৌমিত্র বসুর কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজ বিশুদ্ধ সিদ্ধান্ত মতে বৃহস্পতিবার 20 শ্রাবণ 1428, ইংরেজির 5 আগস্ট 2021, তিথি আষাঢ়, কৃষ্ণপক্ষ দ্বাদশী, নক্ষত্র আর্দ্রা। সূর্যোদয়ের সময় ভোর 5:13 হয়ে 20 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় সন্ধে 6:11 হয়ে 52 সেকেন্ড। আজকে জন্মে মিথুন রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, নরগণ। দেওঘর সৎসঙ্গে শ্রী শ্রী বড়মার শুভ আবির্ভাব তিথি আজকে। দেওঘর সৎসঙ্গে পূজ্যপাল শ্রী শ্রী বড়দার তিরোভাব দিবস আজকে। তিনি প্রয়াত হন 1994 খ্রিস্টাব্দে। আজকের দিনেই 1775 খ্রিস্টাব্দে মহারাজা নন্দকুমারের ফাঁসি হয়েছিল। 1850 খ্রিস্টাব্দে প্রখ্যাত ছোট গল্পকার গীত দ্য মোপাসা জন্মগ্রহণ করেন আজকের তারিখে। 1889 খ্রিস্টাব্দে প্রখ্যাত মার্ক্সবাদী রাজনৈতিক নেতা মুজফফর আহমেদ জন্মগ্রহণ করেন। 1895 খ্রিস্টাব্দে প্রয়াত হন প্রখ্যাত তাত্ত্বিক ফ্রেডরিক এঙ্গেলস। 1905 খ্রিস্টাব্দে বাংলা ভাগ করার জন্য বঙ্গভঙ্গ আইন ঘোষিত হয়। 1904 খ্রিস্টাব্দে আজকের তারিখেই জন্মগ্রহণ করেন প্রাবন্ধিক অতুল সুর। অভিনেত্রী কেয়া চক্রবর্তী জন্মগ্রহণ করেন আজকের তারিখে 1942 খ্রিস্টাব্দে। 1976 খ্রিস্টাব্দে রাজনৈতিক নেতা শিবদাস ঘোষ দেহত্যাগ করেন। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, শরণাগত। আর আমাদের ফেসবুকের নাম হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবার রাত 9:30টার সময় এই শরণাগত সৌমিত্র পাতায় আমি আপনাদের সৌমিত্র বসু আপনাদের মুখোমুখি হব, সাধারণত সোম, বুধ, শুক্রবারে। 6 আগস্ট হিরোশিমা দিবস। সেদিন অ্যাটম বোম ফেলা হয়েছিল হিরোশিমায়, নাগাসাকিতে। কিন্তু না, মানুষ ভেঙে পড়েনি, মানুষ ধ্বংস হয়ে যায়নি, মানুষ উঠে দাঁড়িয়েছিল, মানুষ অপরাজেয়। এই নিয়ে চিঠি লিখুন 200 শব্দের মধ্যে, আপনার নিজের অভিজ্ঞতায়। হয়তো আপনি কোনো একটা ঘটনায় একেবারে ভেঙে পড়েছেন, একেবারে মাটিতে মিশে গেছেন প্রায়, সেখান থেকে উঠে দাঁড়িয়েছেন, বা আপনার চেনা জানা কেউ, বা আপনার পড়া কোনো একটা ঘটনা, তাই নিয়ে 200 শব্দের মধ্যে একটা লেখা আমাদের দপ্তরে পৌঁছতে হবে শুক্রবার রাত্রের মধ্যে, শনিবার সকালে যেন পেয়ে যাই। মানুষ অপরাজেয়। এবার একটু গান শুনি, গানের পর চলে যাব আজকের অনুষ্ঠান সম্পর্কে বলবার জন্য। শুনছেন 92.7 বিগ এফএম, শুনছেন শরণাগত। সৌমিত্র বসু এখন বলবে আজকের অনুষ্ঠানে কি কি আছে না আছে। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে কচ দেবযানীর যে কাহিনী বলছিলাম আপনাদের মহাভারত থেকে, পুরাণ থেকে, তা প্রায় শেষ হয়ে এলো। কচ দেবযানীকে বললেন যে না, আমি এখানে থাকবো না, আমি চলে যাচ্ছি।
আমি তোমাকে বিবাহের কথা আমি ভাবছি না। তারপরে নিবেদিতা স্বামী বিবেকানন্দের সম্পর্কে বলছেন, স্বামী বিবেকানন্দের বক্তৃতায় তিনি কি বলছেন না বলছেন তাই নিয়ে আমরা কথা বলবো। তারপরে চলে যাব হেমহাজীবনে। গতদিন যার কথা বলেছিলাম, যার কবিতার উদ্ধৃতি দিয়েছিলাম, সেই মানুষটির নাম বলবো আপনাদের, এবং আজকে আবার নতুন একজন মহাজীবনের কথা। তারপর আপনাদের চিঠিপত্রের উত্তর, এবং শেষে বাইরে দূরেতে আমরা এখন আছি ওই কন্যাকুমারীর মন্দিরের সামনে। তার নানান কথা আপনাদের শোনাচ্ছি, সেই সমস্ত কথা আরো কিছু শোনাবো। আপাতত গান শুনবো, গানের পর পুরাণ চিরন্তন। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম-এ। আমি আপনাদের সৌমিত্র বসু। 2.7 বিগ এফএম শুনছেন শরণাগত। আমি আপনাদের সৌমিত্র বসু বলছি। পুরাণ চিরন্তনে কচের গল্প, দেবযানীর গল্প আর কি, গল্প তো শেষ হয়ে গেল। দেবযানী কচের পথ আগলে বললেন, আমাকে তুমি বিয়ে করো। কচ তাতে রাজি নন। এরপরে আর কি বা কথা থাকতে পারে? কচ সরাসরি বলে দিলেন, আমি তোমাকে বোনের মতো দেখি, এবং সেইভাবে তোমাকে দেখার অধিকারী ছিল আমার। ধর্ম গুরু কন্যাকে এই চোখে দেখবার অধিকারী দিয়েছে। এখন এতটা পথ আমাকে যেতে হবে, পথে যেন আমার মঙ্গল হয়, আমি কোনো বিপদে না পড়ি, এই প্রার্থনা তুমি করো আমার জন্যে। আর যদি কখনো কোনো কর্মহীন দিনে আমাকে মনে পড়ে, তবে ভাই হিসেবে আমাকে মনে করো, অন্য কোনোভাবে নয়। এর উত্তরে কি বলার থাকতে পারে দেবযানীর? তিনি কচকে ভালোবেসেছেন, সর্বস্ব দিয়ে ভালোবেসেছেন, কিন্তু কচ তো তাকে ভালোবাসেনি। জোর করে ভালোবাসা আদায় করা তো যায় না, নিজেকে ছোট থেকে আরো ছোট করা হয়, ভালোবাসা তো পাওয়া যায় না। কিন্তু এতদিনের স্বপ্ন, কল্পনা, আমি যেমন ভালোবেসেছি কচও তেমনি আমাকে ভালোবাসে, এই বিশ্বাসের নিশ্চিন্ততা, এখান থেকে এক মুহূর্তের মধ্যে বেরিয়ে আসা সম্ভব। কচ বলল আর আমি অমনি মেনে নিলাম। বিশেষ করে সে শুক্রাচার্যের মেয়ে, সে স্বাধীনভাবে বেড়ে উঠেছে। দেবযানী আর অনুনয় বিনয়ের দিকে গেলেন না, তিনি অভিশাপ দিলেন। বলেন, কচ, যে সঞ্জীবনী মন্ত্র লাভ করে তুমি আমার ভালোবাসাকে পায়ে মারিয়ে চলে গেলে, আমি অভিশাপ দিচ্ছি, তোমার শেখা সেই সঞ্জীবনী বিদ্যা কোনোদিন তুমি ব্যবহার করতে পারবে না। ব্যবহার করলে তাতে কোনো ফল হবে না। আমার বাবার কাছে শেখা তোমার এই বিদ্যা হবে ব্যর্থ, এই আমার অভিশাপ। কচ একটু চুপ করে থাকলেন, তারপর বললেন, বেশ, তাই হবে, কিন্তু এই বিদ্যা আমি নিজে ব্যবহার করব না। এই বিদ্যা আমি আমার শিষ্যদের শিখিয়ে যাব, তারা এই বিদ্যা প্রয়োগ করবে, তখন তো এটা নিষ্ফল হবে না। আর দেবযানী, আমি কোনো অপরাধ করিনি, আমি তোমার প্রতি কোনো অন্যায় ব্যবহার করিনি, তা সত্ত্বেও তুমি আমাকে অভিশাপ দিলে। বেশ, এবার আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, কোনদিন কোন ঋষিপুত্র ব্রাহ্মণ তোমার পানি গ্রহণ করবে না। এই বলে কচ চলে গেলেন, দেবযানী চলে গেলেন উল্টো পথে। ভাবতে মন খারাপ হয়ে যায় না? দুজনের মধ্যে একটা ভালোবাসার সম্পর্কই তো তৈরি হয়েছিল। দুজনের কাছে সে ভালোবাসার ধরন দুরকম হোক, তবু ভালোবাসা তো। দুজন দুজনকে খুশি করতে চেয়েছে, একজন আরেকজনের প্রাণ বাঁচিয়েছে বারবার। এমন একটা সম্পর্ক শেষ পর্যন্ত অভিশাপ আর তিক্ততা দিয়ে শেষ হলো, যেন ঠিক মেনে নেওয়া যায় না, না? যাকে, কচের গল্প এখানে শেষ। এরপর পুরাণ থেকে বলবো আরেকজনের কথা, জন্মেজয়ের কথা। মানে জন্মেজয়ের নাম নিশ্চয়ই অনেকে শুনেছেন, কিন্তু তার ব্যাপারে আরো খুব কিছু হয়তো আমাদের জানা নেই। তো সামনের দিন থেকে জন্মেজয় কেমন? আপাতত গানের পর
প্রণবী তোমারে, শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আপনাদের সৌমিত্র বসু। কিন্তু প্রণবী তোমারেতে যাবার আগে আপনাদের একটা ছোট্ট কথা বলবার আছে। সামনে তো রবিবার, কি নিয়ে হবে রবিবারের শরণাগত? আমি আপনাদের একটা কথা বলি। আজকে তো 5 তারিখ, আগামীকাল 6 তারিখ হিরোশিমা দিবস। সেদিন হিরোশিমায় অ্যাটম বোম ফেলা হয়েছিল, জাপান গুঁড়িয়ে গিয়েছিল, হিরোশিমা নাগাসাকি। কিন্তু যেটা বলবার সেটা হচ্ছে ধ্বংসটাই শেষ নয় তো। এর ভেতর থেকে মানুষ আবার জেগে উঠেছে, মানুষ আবার বেঁচে উঠেছে, সভ্যতা আবার বেঁচে উঠেছে। মানুষ অপরাজেয়, মানুষ অপরাজেয়। এই হচ্ছে আমাদের সামনের রবিবারে শরণাগতের থিম। আপনাদের জীবনের নানান অভিজ্ঞতা, আপনাদের পড়া বইয়ে দেওয়া নানান রকমের অভিজ্ঞতার কথা, জ্ঞানের কথা নয়, তত্ত্বের কথা নয়, কেমন অভিজ্ঞতার কথা, যে মানুষ বিপদে পড়ে ধ্বংস হয়ে যায়, তার ভেতর থেকে আবার উঠে দাঁড়ায় ফিনিক্স পাখির মতো। এই নিয়ে চিঠি লিখুন না, 200 শব্দের মধ্যে কোনো একটা বা একাধিক ঘটনার কথা লিখুন না। আপনার জীবনের কথা, আপনার চেনা জানা মানুষের জীবনের কথা, আপনার অভিজ্ঞতার মধ্যে যেগুলো আছে তার কথা। রবিবারের শরণাগত বিষয় তাহলে অপরাজেয় মানুষ। এবার একটু গান শুনি, গানের পর প্রণবী তোমারে। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। আমি আপনাদের সৌমিত্র বসু। মিত্র বসু ফিরে এলো গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। নিবেদিতা বলছেন স্বামী বিবেকানন্দের বক্তৃতার কথা, বেদান্ত নিয়ে কথা বলছেন তিনি। সেই প্রসঙ্গে বলছেন যে আমরা সবাই মানুষ আসলে কি চাই? ধন নয়, ক্ষমতা নয়, অন্য কিছু নয়, আমাদের আসল চাহিদা হলো মুক্তি। এই নিয়ে কথা বলতে গিয়ে একটা দারুণ কথা বলেছেন স্বামীজি। আমি সত্যি বলছি, আমি ব্যাপারটাকে এইভাবে ভেবে দেখিনি কখনো। ধরুন, এই যে আমরা সর্বক্ষণ এটা চাই ওটা চাই করে যাচ্ছি তো, এবং কিছুতেই সে চাহিদা শেষ হচ্ছে না। তার কারণটা কি? আমাদের কামনা। আপনার টাকা চাই, আপনি টাকা পেলেন, তখন মনে হলো না এতে হবে না, আরো চাই, আরো পেলেন, তা মনে হলো যে লোকে একটু মান্যগণ্য করুক, এইটা চাই। তারপরে 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 এ চাওয়ার তো কোনো শেষ নেই। এ তো পুরনো কথা, আমরা সবাই জানি। এবং এই বাসনা বলুন, কামনা বলুন, চাহিদা বলুন, এটাকে একটা খারাপ দোষ বলেই তো মনে করি। কিন্তু স্বামীজি ব্যাপারটাকে কি চোখে দেখছেন বলবার জন্য ফিরে আসছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শুনছেন প্রণবী তোমারে। বরাবর নিন্দে করে এসেছি, এত চাইবার কি আছে, এত লোভ কিসের, এটা বলে এসছি তো। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে আপনাদের জানাই যে স্বামীজি কিন্তু এটাকে দেখছেন একেবারে অন্য দিক থেকে। কি বলছেন তিনি? বলছেন এই যে আমাদের অনন্ত পিপাসা, এটাই বলে দেয় যা কিছু সে পাচ্ছে সেটা সে চাইছে না। কিরকম জানেন? এটা স্বামীজি বলেননি, এটা আমি আমার মতন করে আপনাদের বলছি। যদি আমি ভুল না বুঝে থাকি তাহলে একটা বাচ্চা ছেলে, একটা শিশু, ছেলে বা মেয়ে যাই হোক না কেন, সে বায়না করছে কোনো একটা কিছু পাবার জন্য। আপনি তার হাতে সেটা এনে দিলেন, সে 2 মিনিট খেললো, সেটা নিয়ে তো ছুঁড়ে ফেলে দিল, আবার বায়না করতে লাগলো। আবার আপনি তাকে অন্য কিছু দিলেন, আবার একই কাণ্ড সে ছুঁড়ে ফেলে দিয়ে বায়না করতে লাগলো। দেখবেন তখন তার মা বা কোনো অভিজ্ঞ মহিলা বলবেন ওর ঘুম পেয়েছে, তাকে শুইয়ে দিলেন, মুখে হয়তো দুধের বোতল দিলেন, সে ঘুমিয়ে পড়ল। তা আমরা ওই রকম বাচ্চার মতো, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। তাহলে কি চাই? স্বামীজি বলছেন আমরা আসলে অনন্তকে চাই, আমরা আসলে অখণ্ডকে চাই, আমরা আসলে পরমকে চাই। কিন্তু সেই অনন্ত, অসীম, অখণ্ড, পরম
এদের ধারণা করতে পারি না বলেই যাকে বা যাদের ধারণার মধ্যে আনতে পারি তাদের জন্য বায়না করি, আর হাতে পেয়ে গেলে ছুঁড়ে ফেলে দিই। বলুন তো, এইভাবে ভেবেছেন কখনো? আমাদের কামনা আসলে নিজেকে বুঝতে না পারার ফল। শিশু যেমন ঘুম পেয়েছে বুঝতে না পেরে কাঁদে, কিন্তু সেই অনন্ত কোথায় আছে? সেই অনন্ত আছেন আপনার মধ্যে, আছে আমার মধ্যে। ভেবে দেখুন তো, আমাদের ভেতরে যে ক্ষমতা আছে তার কতটুকু আমরা ব্যবহার করি। শরীরের ক্ষমতা, মনের ক্ষমতা। আসলে ব্যবহার করতে গেলে শক্তি লাগে তো। আপনি যদি কোনো কিছু ব্যবহার করতে চান, আপনাকে তো নিজের ওপর জোর করতে হবে। আমরা নিজের ওপরে যথেষ্ট জোর করি না। তাই আমাদের ভেতরে যে অনন্ত শক্তির ভান্ডার আছে তার অতি 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 সামান্য অংশ শেষ পর্যন্ত কাজে লাগে। নিজেরা অমৃতের সন্তান হয়ে আমরা শুধু খণ্ড যা কিছু, তুচ্ছ যা কিছু, তার মধ্যে নিজেকে আটকে রেখেছি। এই ছিল স্বামীজির খেদ, দুঃখ। সেখান থেকে মুক্ত হতে গেলে স্বামীজি বলছেন সত্যনিষ্ঠ হতে হবে। আমরা মানুষের কাছে নিজের একটা মূর্তি তৈরি করে রাখতে চাই যেটা সত্যি নয়, আর সেই মিথ্যেটাকে গড়ে তোলবার জন্য নিজের শক্তি ক্ষয় করি। কিন্তু স্বামীজি বলছেন মানুষের কর্তব্য হলো সে যা হতে চায় তাকে আবিষ্কার করা, আর তার পেছনে তার সমস্ত আত্মশক্তিকে প্রয়োগ করা। তার জন্য দরকার ধ্যানের একাগ্রতা। এই ধ্যানের একাগ্রতা যে স্বামীজির ছিল তার একটা প্রমাণ দেব আপনাদের। স্বামীজি তাকে ঘুমিয়ে পড়া বলে, তা কখনো তার হতো না, কিন্তু ঘুমের বদলে একটা আশ্চর্য ঘটনা ঘটত। কি ঘটনা? বেশ জমিয়ে বলতে হবে, আজকে আর বলা যাবে না, আগামীকাল। আজকে আপাতত আমরা চলে যাই হে মহাজীবনের প্রথম পর্বে, যেখানে গতদিন যার কথা বলেছিলাম তার নামটা বলবো আজকে। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম-এ। আমি আপনাদের সৌমিত্র বসু। জীবনের সহজ পাঠ। Our sweetest songs are those of saddest thought. If winter comes, can spring be far behind? Soul meets soul on lovers' lips. এসব কবিতা, বাণী, এসব তো আমরা ছোটবেলায় স্কুলে থাকতে পড়েছি, আপনারাও পড়েছেন নিশ্চয়ই। কি সব লাইন! মনে হয় অভিজ্ঞতার একেবারে সারাৎসার উঠে এলো এইসব লাইনের মধ্যে দিয়ে। কবির নাম কি বলে দিতে হবে? ইংরেজি রোম্যান্টিক কবিতার অন্যতম প্রধান পার্সি বিশ শেলি। তার কথা বলেছিলাম গতদিনের হে মহাজীবনে। তার জন্ম হয়েছিল গতকালের তারিখে 4 আগস্ট 1792, আর তিনি প্রয়াত হন 8 জুলাই 1822। আপনারা জানেন, নৌকাডুবি হয়ে। তাহলে এবার হে মহাজীবন দ্বিতীয় পর্ব শুরু হবে গানের পর 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে, যেখানে নতুন একজন মহাজীবনের কথা শোনাবো আপনাদের। 7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। মা শারদামণিকে নিয়ে দীর্ঘদিন ধরে অনুষ্ঠান করেছে এই শরণাগত, সে কথা আপনারা সকলেই জানেন, মনে আছে নিশ্চয়ই। ঠাকুরের সহধর্মিণী ছিলেন তিনি, সাধন সঙ্গিনী। তাকে স্বামীজি বলতেন জ্যান্ত দুর্গা। তার মতো আর একজনের কথা বলবো আজকে। তার স্বামীও সাধন মার্গের পথিক, তারও অজস্র ভক্ত, আমি নাম করতে পারবো না আজকে। আমাদের এই মা ছিলেন তার সেই আশ্রমের মা। মা শারদা যেমন, তাকেও তাদের আশ্রমের ভক্তেরা লক্ষ্মী ঠাকুর বলেই জানত। নারায়ণের যেমন লক্ষ্মী এই আশ্রমে, তিনিও যেন তাই। তাই লক্ষ্মীকে নিয়ে একটা গল্প শোনাই আপনাদের। পাবনার কাছে একটি গ্রাম, সেখানে থাকতেন হেমাঙ্গিনী বলে একজন। তিনি রোজ বাড়িতে মা লক্ষ্মীর পুজো করেন। পুজোর শেষে প্রতিদিন মা লক্ষ্মীর হাতে পান আর সুপুরি তুলে দেন। এমনি করে দিন যায়। একদিন মা লক্ষ্মীর হাতে দিতে গিয়ে সেই পান সুপুরি মাটিতে পড়ে গেল।
খুব মন খারাপ হয়ে গেল হেমাঙ্গিনীর। মাটিতে পড়ে যাওয়া খাবার কি আর মা লক্ষ্মীকে দেওয়া যায়? অথচ মুখের খাবার ফিরিয়ে নেবেন? অনেক ভেবে তিনি চলে এলেন আমাদের এই জ্যান্ত মায়ের কাছে। গিয়ে তাকে পান সুপুরি দিলেন, মিষ্টি দিলেন। মিষ্টি খেতে খুব ভালোবাসতেন মা। জ্যান্ত মা তা গ্রহণ করলেন, খেলেন। তো তাই দেখে হেমাঙ্গিনীর কি মনে হলো, তিনি জিজ্ঞেস করলেন, মা, এবার থেকে আমি যদি ঠাকুর ঘরে মা লক্ষ্মীর বদলে তোমার ছবি রাখি, তুমি কি অনুমতি দেবে মা? মা একটু চুপ করে থেকে বললেন, বেশ, তোর মন যা চায় তাই কর। আশ্রমের যিনি প্রধান সাধক, আপনারা সকলে তার নাম জানেন, তার সহধর্মিনী প্রয়াত হলেন। তখন আশ্রমের ঠাকুর তার এই পুত্রবধূটিকে বললেন, আজ থেকে তুমি এদের মা হও। তাদের যে আশ্রম, দক্ষিণেশ্বরে যেমন শারদামণি, এখানেও তেমনি মা ছিলেন সেই আশ্রমের কর্ত্রী। সন্তানদের যেমন করে আদরে ভালোবাসায় ভরিয়ে রাখে মা, তেমনি করে তিনিও তার আশ্রমের সন্তানদের আগলে রাখতেন। তাকে নিয়ে একটা অলৌকিক কাহিনী শোনাই আপনাদের। ভবতারিণী ভট্টাচার্য বলে একজন মহিলা আশ্রমে রান্নাবান্না করতেন। তো তার মনে হলো, এতদিন ধরে মাকে দেখছি, কোনোদিন তো তার মধ্যে এমন কোনো শক্তি দেখলাম না যা দেখে তাকে অসাধারণ কিছু বলে মনে হতে পারে। যেমন সারদা মায়ের বেলা কারুর কারুর হয়েছিল না যে উনি কি সত্যি অসাধারণ, তার মনেও সংশয় জন্মেছে। একদিন তিনি আশ্রমের দোতলায় গেছেন, সেখান থেকে নিচে নেমে আসছেন, দেখেন আশ্রমের মা ওই তিনি যে সিঁড়ি দিয়ে নামছেন সেই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছেন। কিন্তু রান্নাঘরে এসে দেখেন মা একটা মোড়া পেতে বসে আছেন। একই সঙ্গে ওপরে উঠে যাচ্ছেন, মোড়া পেতে বসে আছেন। মা আর যে ক্ষমতা, সেইটা প্রমাণ করে দিলেন অবিশ্বাসের কাছে। শেষ হলো হে মহাজীবন। এরপর আপনাদের চিঠিপত্রের উত্তর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। গানের পর ফিরে এলাম আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমার মাস্টারমশাই সম্পর্কে লিখতে বসে চলে গেলাম সেই ছোটবেলায়। 1969 সালের কথা, তখন আমি 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। পাটিগণিত আমার মাথায় ঢোকে না, ফলে হাফ ইয়ারলি পরীক্ষায় অঙ্কে 100 নম্বরে মাত্র 33 পেয়েছি। জ্যামিতি মুখস্থ করে 23, আর একটা অঙ্ক ঠিক হওয়ায় 10, মোট 33। ক্লাসে ফার্স্ট গার্ল নিরুপমা পেয়েছে 99, আমার বন্ধু মোহন পেয়েছে 98। ক্লাসে সবাই আমার থেকে বেশি পেয়েছে। আমার মন তো খুব খারাপ। এদিকে বাবাকে তো স্কুলের শিক্ষক মহাশয় বলে দিয়েছেন, এখন থেকে মুকুলের অঙ্কের মাস্টার না দিলে বার্ষিক পরীক্ষায় অঙ্কে ফেল করে যাবে। স্কুল থেকে বাড়িতে ফিরতেই বাবা জিজ্ঞেস করলেন, কোনো বিষয়ে অসুবিধে হচ্ছে? অঙ্ক। আমাদের পাশের পাড়ায় আমার কাকার বন্ধু ছিলেন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মহাশয় শ্রী ভূদেব চন্দ্র সাউ। বাবা তাকে বললেন, মুকুলকে পড়াতে হবে, অঙ্কে খুব কাঁচা। তিনি রাজি হলেন ও বললেন, ওকে কাল থেকেই আমার বাড়ি পাঠিয়ে দিন, টাকা পয়সা লাগবে না। তাই প্রতিদিন সকালে পড়তে যাওয়ার সময় স্যারের জন্য আমাদের বাড়ির গরুর দুধ আধসের করে নিয়ে যেতাম, সেটা আমার বেশ মনে আছে। ওর মাটির ঘরের বারান্দায় একটা কাঠের চৌকির ওপর বসে আমি একাই পড়তাম, স্যার আর কাউকে পড়াতেন না। আমাকে কাছে বসিয়ে অঙ্ক শেখাতেন, কিছু টেকনিক এমনভাবে বুঝিয়ে দিতেন যা মাথায় গেঁথে যেত। মাঝে মাঝে পরীক্ষা নিতেন। বার্ষিক পরীক্ষায় অঙ্কে পেলাম 183। তারপর আর কোনো ক্লাসে কোনো গৃহশিক্ষক লাগেনি, অঙ্কে 80-র ওপরেই থাকত। ক্রমে অঙ্কই আমার প্রিয় বিষয় হয়ে উঠল। 8ম শ্রেণী থেকেই ক্লাসে অঙ্কে সর্বোচ্চ নাম্বার পেয়েছি। যথারীতি সেই সময় ত্রিবার্ষিক হায়ার সেকেন্ডারি পরীক্ষায় বিজ্ঞান শাখায় কোনো শিক্ষক ছাড়াই আমাদের বিদ্যালয়ে সর্বোচ্চ নাম্বার নিয়ে উত্তীর্ণ হই। সবই আমার ছোটবেলার একমাত্র গৃহশিক্ষক শ্রদ্ধেয় ভূদেব স্যারের কৃতিত্ব। পরবর্তীকালে তার কন্যার আমি গৃহশিক্ষকের দায়িত্বে ছিলাম 8ম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত। অবশ্যই উপযুক্ত বেতন দিতেন। দেশে গেলে এখনো তার সঙ্গে দেখা হলেই কত গল্প করেন। বাড়ি ফেরার সময় নিজের চাষের সবজিও দিয়ে দেন।
এই আন্তরিকতা আজ বিরল। এখন তো শুনি ছাত্রদেরকে অগ্রিম বেতন জমা দিয়ে গৃহশিক্ষকের কাছে পাঠক গ্রহণ করতে হয়। আমার পুত্রের জন্য অঙ্কের শিক্ষক মহাশয়কেও আমার দিতে হয়েছে। যাক, সেসব কথা। আজ গুরু পূর্ণিমার প্রাক্কালে ছোটবেলার আমার সেই শিক্ষক মশাইকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। বিগ এফএম এর সৌজন্যেও আপনার উদ্যোগে ছোটবেলার স্মৃতিটুকু শেয়ার করতে পারায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই এর শুভ কামনা করে শেষ করছি। ভুল ত্রুটি ক্ষমা করবেন। মুকুল কুমার বর্মন, মল্লিকপুর। সত্যি কম বয়সের মাস্টারমশাই আমারও এরকম একজন ছিলেন। কি ধৈর্য ধরে যে তিনি পড়িয়ে শিখিয়ে তৈরি করে দিয়েছিলেন, সেটা ভাবতে বেশ অদ্ভুত লাগে। পরের চিঠি। প্রিয় বাণীব্রত বাবু, আমার স্কুলের বাংলা শিক্ষক, জানি না আজ আপনি কোথায়, কেমন আছেন। চিঠির কথা হলেই আপনার মুখ ভেসে ওঠে। পুরু ফ্রেমের চশমা, বুদ্ধিদীপ্ত চাহনি, মনের ভিতর আপনার অবাধ আনাগোনা। এক্সরে প্লেটের মতো উন্মুক্ত করে বুঝে নিতেন মনের গোপন কথা। অন্য ক্লাস ফাঁকি দিলেও বাণীবাবুর ক্লাস একেবারেই নয়। কেমন করে জানি জ্ঞানের গভীরে অনায়াসে নিয়ে গিয়ে পড়ার সবটা বুঝিয়ে দিতেন। জীবন জুড়ে কৃতজ্ঞতার ধূপ সৌরভ আজ বয়ে বেড়াই। ক্লাসের কোনো কোনো সহপাঠী ঈর্ষাতে হয়তো জ্বলে যেত। ক্লাস চলাকালীন নোটিশ এলো, বাণীবাবু নিজে পাঠ করলেন। সামনে ফাদার্স ডে, সেই উপলক্ষে অনুষ্ঠান। প্রত্যেক ছাত্র তার বাবাকে একটা করে চিঠি লিখবে এবং সেরা চিঠিগুলো সেই ছাত্ররা একে একে পাঠ করবে। থাকবে বিশেষ পুরস্কার। আমার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। মাথা নিচু করে নিজেকে সামলাবার চেষ্টা করলাম। জানি এখন বাণীবাবু আমার দিকে চেয়ে আছে। আমি সেদিকে চোখ রাখলেই হুড়মুড় করে ভেঙে গুঁড়িয়ে যাবে আমার সব অভিমান। কারণ বাবা নিরুদ্দেশ, প্রায় আমার জন্মলগ্ন থেকে। যুদ্ধে গিয়েছিলেন, তারপর আর ফেরেননি। অবশ্য কফিনে যে লাশ এসেছিল, দেখানো হয়েছিল, মা অস্বীকার করেছিলেন। বলেছিলেন উনি বেঁচে আছেন, একদিন ঠিকই ফিরে আসবেন। তাই মা সাদা শাড়ি পরেন না। সেজন্য অনেকে অনেক কিছু বলা বলি করে। বাণীবাবু আমাদের বাড়ির সবটা জানতেন। ক্লাস শেষে তিনি ডেকে বলেছিলেন, তুই কিন্তু চিঠিটা লিখিস। তোর বাবা যেন ফিরে আসেন সেই স্বপ্নের আধার নিয়ে। তুই পারবি, নিশ্চিত পারবি। তোর ভিতরের কান্নাগুলো মুক্তোর মতো সাজিয়ে দিবি, দেখবি মিরাকেল ঘটে গেছে। সত্যি কথা বলতে উক্ত অনুষ্ঠানে সেটাই হয়েছিল। এটি আপনার অনিকেত, কৃষ্ণনগর, নদিয়া জেলা। এই চিঠিটার পরে আর কোনো কথা হয় না। গান শুনি। বাইরে দূরে, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান বাইরে দূরে। আমি আপনাদের সৌমিত্র বসু। অনেক গল্প হলো, এবারে আসুন দেবীকে দর্শন করি। বলে না, কন্যাকুমারীকে দেখে ঠিক সেই অনুভূতিটা হয়, চোখ জুড়িয়ে যায়। আর আমি জানি না আপনারা কে কিরকম করে দেখেছেন। যারা এর মধ্যেই দেখে এসেছেন তাদের কথা বলছি। আমি অন্তত মা লক্ষ্মীর সঙ্গে খুব মিল খুঁজে পেয়েছি। মা লক্ষ্মী ওই রকম স্নিগ্ধ শান্ত তার মূর্তি, প্রসন্ন হাসি মুখে আপনার দিকে তাকিয়ে আছেন। মাথায় মুকুট, সারা গা ভর্তি গয়না। সে গয়না নিয়ে একটা দুটো কথা বলবো পরে। পূব দিকে মুখ করে আছেন দেবী। তা কতদিনের পুরনো এই মন্দির? ইতিহাসের সত্যি কি বলবে আমি জানি না। ওখানকার মানুষজন বলবেন এ মন্দির কমপক্ষে 3000 বছরের পুরনো। 3000 বছর। একটু গান শুনে নি, তারপরে আবার ফিরে আসছি এই নিয়ে কথা বলবার জন্য 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বিশ্বাস যদি করতে কোথাও বাধে, তখন বলতে পারি এই মন্দির নাকি তৈরি করেছিলেন ক্ষত্রিয় দেশী সেই পরশুরাম। নানান প্রাচীন গ্রন্থ যেমন যজুর্বেদ, রামায়ণ, মহাভারত, এসব জায়গায় এই মন্দিরের কথা আছে।
মন্দিরের ভেতরে দেবী দাঁড়িয়ে আছেন, তার চারপাশ ঘিরে সোনার বলয়ের মতন ঘিরে রেখেছে দেবীকে, অপরূপ কারুকার্যতার। ওপর থেকে সব ঝুলছে জ্বলন্ত প্রদীপ, ডান হাতে ধরে আছেন জপমালা, বোঝা যায় শিবের জন্য তপস্যা করছেন তিনি। বলেছিলাম একটা বিশেষ গয়নার কথা বলবো। নাক চাবি পরে আছেন, তাতে অপরূপ এক নীল রঙের হিরে অল্প আলোতেই ঝলক দেয়। এই হিরে নাকি দূর সমুদ্র থেকেও দেখা যায়। সেটা সত্যি কিনা জানি না, কিন্তু দেবীর আরতির সময় যথেষ্ট দূরে দাঁড়িয়েও এই হিরে আপনাদের সৌমিত্র বসুর চোখ বারবার ঝলসে দিচ্ছিল, সেটা অন্তত মনে করতে পারছি। এই হিরে নিয়ে একটা কাহিনী আছে, সেটা শোনাই আপনাদের। কিংবদন্তি বলে এই হিরেটা ছিল এক রাজসর্পের মাথার মণি। সেই সাপ তখন সমুদ্রের ধারে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। দূর থেকে একজন নাবিক দেখে সেই মণির আলোকে মনে হলো এটা নিশ্চয়ই পাড়ের কোনো লাইট হাউস। এতটাই তীব্র সেই আলো সমুদ্রের মধ্যে গিয়ে পড়েছিল, সেই হীরের আলো। নৌকো চালিয়ে সে এসে পৌঁছলো কন্যাকুমারীতে। তো বুঝতেই পাচ্ছেন, ভুল বুঝে লাইট হাউস ভেবে চলে আসা, এতে তো যে কোনো রকম বিপদ হতে পারে। সেই থেকে নাকি মন্দিরের পূব দিকের দরজা, যেখান দিয়ে সমুদ্র দেখা যায়, সেই দরজা বন্ধ থাকে বিশেষ বিশেষ কোনো উৎসবের দিন ছাড়া। মন্দিরের ভেতরে আরো ছোট ছোট মন্দির আছে, যেমন গণেশ, সূর্য, আয়াপ্পা। শেষের জনের পরিচয় দিতে হবে আপনাদের কাছে। এই নামটা তো বাঙালির কানে অচেনা লাগবে। এই আয়াপ্পা দক্ষিণ ভারতে খুব বড় একজন দেবতা। তাকে আত্মসংযমের দেবতা বলা যায়। তিনি এই বিশ্ব শাসন করেন। ব্রহ্মা বিষ্ণুদের সঙ্গে উচ্চারিত হয় তার নাম। তার বাইরে এখানে আর যেসব দেবদেবীরা আছেন তাদের সঙ্গেও আপনাদের আলাপ পরিচয় তেমন নেই। যেমন আছেন বিজয়া সুন্দরী, বাল সুন্দরী। এরা ছিলেন কন্যা দেবীর ছোটবেলার খেলার সাথী। দেখা হলো, এবার মন্দিরটা একটু ঘুরে দেখা যাক। এই দেখুন, মূলা গঙ্গা তীর্থম। এইখান থেকে দেবীর অভিষেকের জন্য জল নেওয়া হয়। পূব দিকের দরজা সবসময় বন্ধ থাকে, সে কথা তো আগেই বলেছি। খোলা হয় আরাত্তু উৎসবের সময়। এই দিন পুরোহিতেরা কাছাকাছি কোনো পুকুর বা নদীতে তার দেবতাকে স্নান করাতে নিয়ে যান। তা কন্যার কোথায় যাবেন? এতখানি সমুদ্র পড়ে রয়েছে সামনে, সমুদ্রেই স্নান করানো হয় তাকে। কিন্তু এই নিয়ে এটা ওটা কথা বলবার আছে, আজকে তো আর বলবো না, বলবো আগামীকাল 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আপাতত বলি, আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুকের নাম হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র।